গ্রীষ্মের এক রাতে অশোক নিজের পছন্দের এক গান গুনগুন করতে করতে ড্রাইভ করছিল। আজ অফিস থেকে বেরোতে ওর বেশ খানিকটা দেরি হয়ে যায়। হঠাৎই সে রাস্তার ধারে একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে, যার কোমর ধনুকের মতো বাঁকা। মাথায় চুল নেই, কিন্তু অনেক লম্বা সাদা দাড়ি, আর তার পরনে ছিল সাদা লম্বা কুর্তা আর সাদা লুঙ্গি। দেখে অশোকের মায়া হয়। সে গাড়ি নিয়ে সেই বৃদ্ধর পাশে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, কোথায় যাবেন বাবা? সামনে কিছুটা দূরে একটা কবরস্থান আছে, ফ্রেন্ডস কলোনির কাছে, ব্যাস ওইখানেই। সেই বৃদ্ধর আওয়াজ এতটাই অদ্ভুত ছিল যে অশোক অবাক হয়ে যায়। কিন্তু খুব বেশি বিচার বুদ্ধি কাজে না লাগিয়ে অশোক বলে, আপনি আমার গাড়িতে বসুন, আমিও ওই দিকেই যাব, আপনাকে ড্রপ করে দেব। অশোক অন্যদিকের দরজা খুলে দেয়। সেই বৃদ্ধ বসার সাথে সাথেই অশোক গাড়ি চালাতে শুরু করে। আর হঠাৎই সে অনুভব করে গাড়ির ভেতর যেন কেমন গুমট হয়ে গেছে। ওর দম বন্ধ হয়ে আসে। কেমন যেন গুমট হয়ে আছে, দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তখনই বিদ্যুৎ চমকাতে শুরু করে, আর তার সাথেই শুরু হয় বৃষ্টি। অশোক খুব অবাক হয়ে এই ঘটনা দেখে আর বলে, হ্যাঁ, দারুণ ব্যাপার তো, যা বললাম সেটাই সত্যি হয়ে গেল। যদি অন্য কিছু চাইতাম হয়তো সেটাও পেয়ে যেতাম। দেখলেন বাবা, ওপরওয়ালার আজ আমার ওপর কত দয়া। হ্যাঁ। সেই বৃদ্ধের হ্যাঁর সাথে এক অদ্ভুত গোঙানি বেরিয়ে আসে। অশোক অবাক হয়ে যায়, আর সেই অবাক দৃষ্টিতে সে বৃদ্ধের দিকে তাকায়। আর তখনই ভয়ে সে আর্তনাদ করে ওঠে। সেই বৃদ্ধের চোখ একেবারে সাদা, আর দাড়ির ভেতর থেকে দুটো দাঁত যেন বাইরে বেরিয়ে এসেছে। নাক যেন এক ভয়ঙ্কর গহ্বর, আর হাতের নখ তো নয়, সে যেন কোনো এক হিংস্র জন্তুর থাবা। হাতের অবস্থা এমন ছিল যেন হাড়ের ওপর কোনো ঝলসে যাওয়া চামড়া ঝুলছে। সেই বৃদ্ধের এমন ভয়ানক রূপ দেখে অশোক অজ্ঞান হয়ে যায়। ওর গাড়ি হঠাৎই থেমে যায়। কিছুক্ষণ পর তা নিজে থেকেই চালু হয়, আবার আগের মতোই চলতে শুরু করে। অশোক বাড়ি ফিরে সুটকেসটাকে তার ঘরে রাখে আর জামা কাপড় চেঞ্জ করে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে আসে। তার চোখের পলক পড়ছিল না, সে যেন এক অদ্ভুত নেশায় এমনভাবে হাঁটছিল যেমন ঘুমের ঘোরে মানুষ হাঁটে। ফ্ল্যাট খোলা রেখেই অশোক নিচে নেমে আসে আর সোজা চলে যায় কবরস্থানের দিকে। কবরস্থানে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। চাঁদের আলোয় সেই রাত যেন ভেসে যাচ্ছিল, আর কবরগুলোকে দেখতে অদ্ভুত ভয়ানক লাগছিল। অশোক কবরস্থানে প্রবেশ করতেই বাঁদর উড়ে আসে, আর তারপর সেখান থেকে উড়ে গিয়ে বসে কোনো এক গাছের ডালে। এরকম এক নিস্তব্ধ রাতে অশোকের এই অদ্ভুত আচরণ খুবই ভয়ানক লাগছিল। ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে সে এক কবরের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ তার শরীরে অদ্ভুত পরিবর্তন আসে। তার হাত হয়ে যায় পশুর থাবা, কিন্তু সে যেন তার থেকেও ভয়ানক। তার মুখটা হয়ে যায় এক ভয়ানক নেকড়ের মতো, আর প্রেতাত্মার মতো হয়ে যায় তার দাঁত। তার ভেতর থেকে যেন অদ্ভুত এক গোঙানি বেরিয়ে আসতে থাকে। তারপরেই সে তার হাত দিয়ে কবর খুঁড়তে শুরু করে। হাত তো নয়, যেন কোদাল। কিছুক্ষণের মধ্যেই সে পুরো কবরটা খুঁড়ে ফেলে, আর তার ভেতর থেকে বার করে আনে এক গলা পচা দেহ। তারপর সে যা করে তা দেখতে বা শুনতে গেলে মানুষের রোম খাড়া হয়ে যাবে। কবর থেকে সেই লাশটাকে বার করে তার থাবা দিয়ে খাবলে সে খেতে শুরু করে। সকাল হতে না হতেই এই খবর পুরো কলোনিতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে যে এই শহরে এক ভয়ানক জঙ্গলি জানোয়ার ঢুকেছে। আর তার প্রমাণ ছিল কবরস্থানের সেই ক্ষতবিক্ষত খুবলে খাওয়া লাশ। আর এদিকে অশোক তখন নিজের ঘরে অজ্ঞান হয়ে পড়েছিল। তার হাতে আর মুখে লেগেছিল সেই পচা রক্ত। কেউ দরজা নক করলে সে ওঠে, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা নিজেরই এক ভয়ানক রূপ দেখে সে চমকে ওঠে আর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর ঘুম চোখেই সে ওঠে আর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে। তারপর সে দরজা খোলে আর সেখানে দেখে অনেক মানুষের ভিড়। কি হয়েছে মিস্টার অশোক, আপনি ঠিক আছেন তো?
হ্যাঁ। আপনি এত দেরি করে দরজা খুললেন, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। প্রতিবেশীর এরকম কথা শুনে সে বলে, আমি বাথরুমে ছিলাম। আপনার শরীরটা ঠিক নেই মনে হচ্ছে, দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে, আপনি বরং রেস্ট নিন। কিন্তু আপনারা সবাই এখানে কেন এসছেন? মনে হয় আমাদের কলোনিতে একটা জঙ্গলি জানোয়ার ঢুকে পড়েছে, কবর থেকে লাশ বার করে খেয়ে নিয়েছে। সন্ধে হওয়ার আগেই বাড়ি চলে আসবেন, কেমন? ফ্রেন্ডস কলোনিতে সমস্ত জাতি ধর্মের মানুষ থাকত, আর সেই কারণেই সরকার থেকে সেই কলোনির কাছেই শ্মশান, কবরস্থান আর গির্জাঘর নির্মাণ করেছিল। এটা বেশ বড় কলোনি। সেই কলোনিতেই এক ফকির বাবা আসতেন, যিনি ছিলেন খুবই শক্তিশালী মানুষ। কলোনিতে যেদিন এই ঘটনাটা ঘটে, ফকির বাবা তখনই সবার সাথে দেখা করতে আসেন। ওনাকে দেখে হিন্দু মুসলিম সকল পরিবারই বেশ খানিকটা আশ্বস্ত হন। ফকির বাবা অত কিছু মানতেন না। তিনি মাটিতেই বসে পড়েন আর খোলা আকাশের নিচেই শুয়ে পড়েন, আর তার কাছে আছে এক মাটির থালা, যেটাতেই তিনি আহার গ্রহণ করেন। বাবা সেখানে এক গাছের নিচে বসে কলোনির লোকেদের থেকে রাতের ঘটনাটা শোনেন। বাবা মুচকি হেসে সবাইকে আশ্বস্ত করে বলেন, তোমরা সবাই নিশ্চিন্ত থাকো, রাতে যা হয়েছে তার কখনো হবে না। আমি এসে গেছি, এবার খোদার হুকুমে আমি সব ঠিক করে দেব। আপনি কি ওই জন্তুটাকে ধরতে পারবেন যে লাশগুলোকে খেয়ে ফেলে? এই সবই তো ঈশ্বরের খেলা রে বাবা, আমি আবার কে? কেউ না, শক্তি তো আছে ওনার ভক্তিতে। বাবা ওখানে এক মহিলাকে বলেন, যা মা, একটা পাত্রে করে একটু জল নিয়ে আয়। সেই মহিলা তক্ষুনি বাটিতে করে জল নিয়ে আসে। কিছুক্ষণ ধরে বাবা বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকেন, আর তারপরেই জলে ফুঁ দিতে থাকেন। 3 বার এরকম করতেই জলে বুদবুদ কাটতে থাকে, যেন সেটা ফুলে ফেপে উঠছে, আর ধীরে ধীরে সেই জলের রং হয়ে যায় লাল। ও আমার খোদা! ফকির বাবা বিস্মিত চেহারায় দাঁড়িয়ে বলেন, সবাইকে বলে দাও, বিশেষ করে যারা কবরস্থানের কাছাকাছি থাকে, সন্ধ্যার পরে কেউ যেন ঘর থেকে না বেরোয়, আর যদি কাউকে বাইরে বেরোতে দেখে যেন না ডাকে। সন্ধ্যা হতে না হতেই সবাই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দুপুর থেকেই আকাশ মেঘে ঢাকা ছিল, আর সন্ধে নামতেই শুরু হয় বৃষ্টি। এমন কিছু রাত হয়নি, কিন্তু কলোনি জুড়ে ছিল শ্মশানের মতো নিস্তব্ধতা। মানুষ তো কি, কারো ছায়াও সেখানে দেখা যাচ্ছিল না। হঠাৎ লোডশেডিং হয়ে যায়, চারিদিকে যেন আরো অন্ধকার নেমে আসে। এমনই সময় অশোকের ঘরের দরজা খোলে, আর ঘুমের মধ্যেই অশোক চলতে শুরু করে কবরস্থানের দিকে। কিছুক্ষণ আগেই কবরস্থানে এক যুবকের লাশ কবর দেওয়া হয়। আগের রাতের মতোই আজ রাতও অশোক সেই তাজা কবরটার সামনে গিয়ে দাঁড়ায়, আর কবর খুঁড়তে শুরু করে। আর তখনই পুরো কবরস্থান মশালের আলোয় আলোকিত হয়ে যায়। অশোক চমকে ওঠে, আর কবর খোঁড়া বন্ধ করে উঠে দাঁড়ায়। ওকে দেখে সবাই চিৎকার করতে থাকে। মশাল হাতে এই মানুষগুলোকে ফকির বাবা অনেক আগে থেকেই কবরস্থানে পাঠিয়ে রেখেছিলেন, আর তাদের চারিদিকে বর্ডার করে সর্ষের দানা ছড়িয়ে দেওয়া ছিল। আর কবরস্থানের দরজায় ফকির বাবা স্বয়ং উপস্থিত ছিলেন। অশোককে তখন দেখে খুবই ভয়ানক মনে হচ্ছিল। ওকে দেখেই ফকির বাবা বললেন, বল অঘরি, কেমন আছিস? মরার পরেও তোর লাশ খাওয়ার অভ্যেস গেল না? শরীর ভস্ম হয়ে গেল, কিন্তু আত্মার খিদে যেন তোর এখনো মিটল না। এই বাচ্চাটার শরীরে ঢুকে নিজের খিদে মেটাচ্ছিস শয়তান। ওরে আল্লাহকে একটু তো ভয় পা। এ তুই কি করছিস অঘরি? এক্ষুনি এই বাচ্চাটার শরীর থেকে বেরিয়ে যা। ঠিক তখনই বিদ্যুৎ চমকাতে শুরু করে। আসলে অশোকের শরীরে প্রবেশ করেছিল সেই বৃদ্ধ অঘরি, যাকে ওই রাতে সে লিফট দিয়েছিল। সেই বৃদ্ধ ছিল বাস্তবে এক অঘরীর আত্মা। ফকির বাবার কথায় সেই অঘরি অত্যন্ত রেগে যায়, আর তখন বাবাকে বলে, তুই আমার রাস্তায় আজ বাধা হয়ে দাঁড়াচ্ছিস? আজ থেকে 5 বছর আগে তো তোর জন্যই আমাকে মরতে হয়েছিল। কিন্তু আজ সেই প্রতিশোধ আমি নেব। যাকো রাখে সাইয়া মার সকে না কই। 5 বছর আগে আমি তোকে মারিনি, বরং
তুই একটা জীবন্ত বাচ্চাকে খেয়ে যে অমানবিকতা দেখিয়েছিলি, সেই কারণেই তোর মৃত্যু হয়। আর অঘরি, সেই ঘটনাতেও তোর কোনো শিক্ষা হয়নি। নিজের কর্মে তোর এতটুকু অনুতাপ নেই। অনুতাপ কিসে? এটাই তো আমার পছন্দ। ভুল হয়ে গেছিল আমার অঘরি, খুব বড় ভুল হয়ে গেছিল। আমার সেদিনই উচিত ছিল তোর আত্মাকে নরকে পৌঁছে দেওয়া। ঠিক আছে, কোনো ব্যাপার না, সেই কাজ আমি আজ পূর্ণ করব। বাবা নিজের হাতে থাকা লাঠিটাকে হাওয়ায় ছেড়ে দেয়, আর অন্যদিকে অঘরীর আত্মা অশোকের শরীরকে সঙ্গে নিয়ে ফকির বাবার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তখনই বাবার লাঠি সেখানে চলে আসে। লাঠির আঘাতে অশোক দূরে ছিটকে পড়ে, আর তার ভেতরের অঘরীর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে আসে। সেই অঘরীর রূপ ছিল খুবই ভয়ানক। ফকির বাবার দিকে তাকিয়ে রাগে ক্ষোভে সে বলে, আজ তোর সব ফকিরি ধুলোয় মিশিয়ে দেব। এই বলে সে ফকিরের দিকে ধেয়ে যায়, কিন্তু এবার সে আর পৌঁছতে পারে না। বাবার লাঠি থেকে বেরিয়ে আসা নীল তরঙ্গ তাকে বন্দি করে ফেলে। অঘরীর আত্মা সেই আলোয় বন্দি হয়ে ছটফট করতে থাকে। তার ভেতর থেকে বেরিয়ে আসা আওয়াজ সবাইকে আতঙ্কিত করে দেয়। কিছুক্ষণ পরেই অঘরীর আত্মা সেখানে ভস্ম হয়ে যায়, আর ধোঁয়া হয়ে আকাশে মিশে যায়।